আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। পশ্চিম এশিয়ার যুদ্ধ এবার দক্ষিণ পূর্ব এশিয়ায় ছোঁয়া লাগতে পারে, যে কোনো দিন যে কোনো সময়, হয়তো 1 মাস 2 মাস 3 মাস সময় লাগবে, কিন্তু লাগার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। এখন আপনাদের সবার মনে আছে পাকিস্তান কিছুদিন আগে একটা কথা বলেছিল। আব্দুল বাসিত, আমাদের পাকিস্তানের যিনি প্রাক্তন রাষ্ট্রদূত ভারতে যিনি ছিলেন, আব্দুল বাসিত, তিনি বলেছিলেন আমেরিকা যদি বা ইরান যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পরে ভারতকে আমরা পাল্টা আক্রমণ করব, দিল্লি এবং বোম্বাইতে মিসাইল মেরে। এটা যে ফাঁকা আওয়াজ ছিল না তা নয়, এর পেছনে কিন্তু অনেক বড় চক্রান্ত রয়েছে। চক্রান্তটা ফাঁস হয়েছে রাশিয়া এবং ভারতের যৌথ গোয়েন্দা তথ্য আদান প্রদানে। এখন ব্যাপারটা হচ্ছে কিভাবে যুদ্ধটা ছড়াচ্ছে। দেখুন, প্রথমে আমেরিকার ইসরায়েল শুরু হলো একে দিয়ে, ইরানকে দিয়ে। ইরান মারতে শুরু করলো উপমহাদেশীয় যে দেশগুলো রয়েছে 6টা দেশ, সেই 6টা দেশকে আক্রমণ করলো। এবারে 6টা দেশের মধ্যে একটা দেশের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয়েছে। এখন পাকিস্তান তো ওখানে গিয়ে লড়বে না। এখন তো সৌদি বারবার চাপ দিচ্ছে যে তুমি আমাদের থেকে টাকা নিয়েছো। এবার সৌদি কি করছে? সৌদি এখন চাপ দিচ্ছে তুমি ইরানকে মারো, অথবা তুমি কোনো অ্যাকশন নাও যাতে আমাদের উপরে আঘাতটা না আসে। এখন পাকিস্তানের হাতে কি অস্ত্র রয়েছে? পাকিস্তান এখন ভাবছে যে ভারতবর্ষ সাপোর্ট করে কাকে? ভারতবর্ষ সাপোর্ট করে আমাদের কি বলে আফগানিস্তান এবং বালুচিস্তানকে, এবং টিটিপিকে দিয়ে সিন্ধ প্রদেশ, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এটা হচ্ছে পাকিস্তানের অভিযোগ। আর আরো একটা পাকিস্তানকে খেপিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী ভারত কিন্তু হরমুজ প্রণালী দিয়ে ভারত নির্বিঘ্নে তেল নিয়ে আসছে। অথচ পাকিস্তানের জাহাজ যখন হরমুজ প্রণালীতে ঢুকেছিল, তখন হরমুজ প্রণালী থেকে পাকিস্তানের জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি চীনের জাহাজকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ কি? চায়না তো বরাবর ইয়েনে ব্যবসা করে। চীনের জাহাজকে ফিরিয়ে দেওয়ার অর্থ ছিল যে, জিজ্ঞেস করা হয়েছিল এই জাহাজে কি আছে, তখন ওরা বলেছিল যে এই জাহাজে যা মালপত্র আছে সেগুলো হচ্ছে সব আমেরিকা যাবে এবং কিছু কিছু সৌদি আরব এবং অন্যান্য উপমহাদেশীয় যাবে। তখন আইআরজিসি বলেছে আমাদের এখান থেকে শত্রুপক্ষের কোনো জিনিস আমরা যেতে দেবো না, তোমরা তেল নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নেই, তোমরা ইয়েনে ব্যবসা করো, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা শত্রুপক্ষের জিনিস কেউ যেতে দেবো না। ফলে চায়নার জাহাজকে ওখান থেকে মুখ ঘুরিয়ে ফিরিয়ে আসতে হয়। আর পাকিস্তানের জাহাজকে তো হুমকি দিয়েছিল যদি না ফিরে যাও তাহলে তোপ মেরে উড়িয়ে দেবো। এখন এই অবস্থায় ভারতবর্ষের ওপরে পাকিস্তানের একটা রাগ। এক হচ্ছে টিটিপির ওপর, টিটিপিকে সাপোর্ট করা, 2 হচ্ছে বালুচিস্তানকে সাপোর্ট করা, 3 হচ্ছে তালিবানকে সাপোর্ট করা এবং পাকিস্তানকে ভাঙার চেষ্টা। আর একটা পুরনো রাগ রয়েছে, অপারেশন সিঁদুর 1। তো এখন যে খবরটা এসে পৌঁছেছে সেই এর মধ্যে কিন্তু রাশিয়ায় একটা অ্যাটাক হয়ে গেছে। ইউক্রেন কিন্তু রাশিয়ার একটা বড় আপনার তৈল খনিতে ড্রোন অ্যাটাক করে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ফলে রাশিয়াও কিন্তু তেতে রয়েছে, যে কোনো সময় রাশিয়াও কিন্তু নিয়ে পড়তে পারে। ফলে এই যে যুদ্ধ যেটা আমাদের পশ্চিম এশিয়া চলছিল, সেই যুদ্ধের আঁচ কিন্তু যে কোনো সময় আমাদের দিকে আসতে পারে। এবং পাকিস্তান এটাও বলেছে
যে ভারতবর্ষ এবং তার বন্ধু রাষ্ট্রগুলো কাউকে আমরা ছাড়বো না। বন্ধু রাষ্ট্র কারা আছে? এখানে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, এগুলো হচ্ছে বন্ধু রাষ্ট্র। তার মানে যদি ভারতকে অ্যাটাক করে, ভারত তো ডিফেন্ড করে নেবে, কিন্তু বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা তারা নিজেদের আটকাবেই করে। তাই তো আকাশ প্রতিরক্ষার অবস্থা নেই। আমাদের তো সুদর্শন চক্র রয়েছে, আমরা গতবারে তো মেরে তক্তা বানিয়ে দিয়েছিলাম, তখন তো আর কোনো রকম অসুবিধা হয়নি। এবারে কিন্তু এই চক্রান্তটা কিন্তু ওরা কিন্তু ধীরে 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 একটা ফলপ্রসূর দিকে যাচ্ছে। এবং কিছুদিন আগে আপনাদের মনে থাকতে পারে, আপনাদের কাগজে নিশ্চয়ই বেরিয়েছিল যে পাকিস্তান এখন 8,000 কিলোমিটারের মিসাইল বানাচ্ছে। তখন আমরা আলোচনা করেছিলাম তাহলে কি আমেরিকায় বানাবে, এ করবে, মারবে? কিন্তু তুলসী গ্যাবার্ড এটা কিন্তু কংগ্রেসকে জানিয়েছিলেন যে পাকিস্তান কিন্তু 8,000 কিলোমিটারের বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। ভারত কি করছে? ভারত করছে কি এখন যে ব্রহ্মস যেটা রয়েছে, ব্রহ্মসকে, আগে ব্রহ্মসের দূরত্ব ছিল আপনার 230 কিলোমিটার, এখন সেটাকে বাড়িয়ে 800 কিলোমিটার করা হচ্ছে। ভারতের কাছে কিন্তু আপনার মিসাইলের কমতি নেই, প্রচুর মিসাইল আছে। ব্যালিস্টিক মিসাইল রয়েছে, ক্রুজ মিসাইল রয়েছে। এই ক্রুজ মিসাইল হচ্ছে গিয়ে আপনার এই ব্রহ্মস। ক্রুজ মিসাইল হচ্ছে একেবারে মাটির সঙ্গে, মাটির ওপর দিয়ে যায়, খুব কাছাকাছি দিয়ে যায়, ফলে র্যাডারে ধরতে পারে না। আর ক্রুজ গিয়ে দাম করে মেরে দেয়। সেটা 800 কিলোমিটার করছে, তৈরি হয়ে গেছে। ফলে ভারত নিজেকে রক্ষা করতে পারবে, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, ভারতের বন্ধু রাষ্ট্র, তাদেরকে কি করে রক্ষা করবে সেটা এখন ভারতের এখন মাথা ব্যথার হয়ে দাঁড়িয়েছে। এই কিছুদিন আগে মানে গতকালকে একটা মিটিং হয়েছে, রাজনাথ সিং একটা মিট করেছেন, আর্মি যত কমান্ডার আছে সমস্ত আর্মি কমান্ডারদের ডেকে পাঠিয়েছিলেন। ডেকে পাঠিয়ে উনি একটা মিটিং করেছেন। সেখানে তিনি পুরস্কার এই অবস্থার ব্যাখ্যা করেন যে কি হয়েছে। এই হিন্দু রিপোর্টটা দেখুন, এখানে 25 তারিখের, তলায় দেখুন 25 তারিখের রিপোর্ট। এটা আজকে আমার চোখে পড়েছে এবং আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই যদি অবস্থা হয় তাহলে পরে কিন্তু আপনাদের কিন্তু এখন সুস্থ আর আপনারা থাকতে পারলেন না। যদি এখানে অপারেশন সিঁদুর যদি 2 শুরু হয়ে যায়, ভারত তো বেঁচে যাবে, সুদর্শন চক্র রয়েছে, ভারতের গায়ে একটাও পড়বে না। কিন্তু মুশকিল হচ্ছে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, তারপর নেপাল রয়েছে, ওদিকে শ্রীলঙ্কা রয়েছে, মালদ্বীপ রয়েছে। মালদ্বীপকে বাঁচাবেই করে, সেটা একটা দ্বীপের মতো, তাকে বাঁচাবেই করে। এদের নিয়ে এখন কিন্তু ভারত খুব মুশকিলে পড়েছে। এছাড়া আর একটা ওদের রাগ আছে পাকিস্তানের। আর এই যে আমি আগে বলে দিই, এই যে অস্ত্র ফস্ত্র সাপ্লাই কে দেবে জানেন তো? সাপ্লাই দেবে কিন্তু চীন। চীন সামনে আসবে না, চীন কোনোদিন সামনে আসে না, চীন পেছন দিক দিয়ে খেলে। কারণ চায়না দেখে যে আমি কেন বেকার অস্ত্রটা আমি খরচা করতে যাব, বরং আমি অস্ত্রটা পাকিস্তানকে দিই, টেস্টিংও হয়ে যাবে, যদি মরে তো ওরা মরবে, আর যদি ভালো হয় তাহলে পরে বেরিয়ে গেল যে ভালো অস্ত্র। তার মানে চীন করবে কি, পেছন দিক দিয়ে সাহায্য করবে। যদি এখন এইদিকে যাবে তো মনে হচ্ছে যাবেই, 2-3 মাসের মধ্যে হয়তো পরিস্থিতি খুব খারাপ হতে পারে। আপনারা কিন্তু এই যে ইরান আর ইসরায়েল ইউএসএ যুদ্ধ থেকে আপনারা মুখ ফিরিয়ে নিচ্ছেন না, আপনারা জানেন না যে আপনারা কতটা ভুল করছেন। এই যুদ্ধের আজ কিন্তু আমাদের গায়েও এসে পড়বে, সেটা কিন্তু সময় বলে দিচ্ছে যে আমরা কিন্তু সেই আঁচ কিন্তু আমরা কিন্তু গাপুর তেলে গেছে। আর খুব বেশি দিন দেরি নেই, হয়তো খুব শিগগিরই একটা সিঁদুর দ্বিতীয় দেখতে হবে।
আর সিঁদুর দ্বিতীয় যদি হয় তাহলে ভারতবর্ষ বেঁচে যাবে, কিন্তু আপনাদের দেশ যেগুলো পার্শ্ববর্তী আছে সেগুলো কিন্তু খুব মুশকিলে পড়বে। তখন আপনারা কি করবেন? ফলে আপনারা ওদিকে হচ্ছে, ওদিকে কেন আমরা দেখতে যাব, এই অবস্থা যদি আপনারা বসে থাকেন না, তাহলে আপনারা খুব ভুল করবেন। পরিস্থিতির দিকে নজর রাখুন এবং সাবধানতা অবলম্বন করুন। আমি এটা আগাম বলে দিলাম আপনাদের অনেকদিন আগে, এবার থেকে নজর রাখুন। ডিপ স্টেট মানে পর্দার আড়ালের শক্তি। এই শক্তি না দেখা যায় না ধরা ছোঁয়া যায়। এই শক্তিটির কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছিলেন। তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত এই ডিপ স্টেট করেছিল, এমন অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালেই করেছিলেন। কিন্তু বিরোধী পক্ষ সেটিকে কথার কথা বলেই মানতেন। শেখ হাসিনা পক্ষের লোকজন মনে করে এই ডিপ স্টেটের চক্রান্তই ছিল মেটিকুলাস ডিজাইন, যেটি কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে গিয়েছিল এক দফার সরকার পতনের আন্দোলনে। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের লোকজন এই অভিযোগ উড়িয়ে দিতেন। ডোনাল্ড ট্রাম্প স্বীকৃত ডিপ স্টেটের গুরু জর্জ সরোস কিংবা তার ছেলে বাংলাদেশে বন্ধু মোহাম্মদ ইউনূসের জন্য ছুটে এলেও ডিপ স্টেটের বিতর্ক তেমন একটা জমেনি অন্তর্বর্তী সরকারের আমলে। এমনকি কিছুদিন আগেও ব্রাকের মতো প্রতিষ্ঠান তাদের গবেষণা রিপোর্টে বাংলাদেশের ডিপ স্টেট কাজ করার কথা বললেও এই বিতর্ক তেমন একটা হালে পানি পায়নি। কিন্তু এতদিন যারা ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনকে তুড়ি মেরে উড়িয়ে দিতেন, সেই আসিফ নাহিদরা এখন বলছেন ডিপ স্টেট আছে, শুধু আছে না, তাদেরকে রীতিমতো অফারও দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য ডিপ স্টেটের নাম নিয়ে লুকোচুরি খেললো। কি অফার দিয়েছেন সেটি খোলাসা করেছেন। এই ডিপ স্টেট নির্বাচন চায়নি। যদি এ কথা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে, এনসিপি আর জামাতও যে নির্বাচন চায়নি, সেটি কি তাহলে ডিপ স্টেটের সাথে হাত মেলেই? বড় প্রশ্ন হলো, এতদিন শেখ হাসিনার পক্ষ থেকে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছিল, আসিফ নাহিদ কি শেখ হাসিনার সেই কথার সত্যতাই তুলে ধরলেন? তার চেয়েও বড় প্রশ্ন উঠেছে, এতদিন পরে এসে কেন তারা ডিপ স্টেটের কথা বলছেন, নাকি তাদেরকে দিয়ে কেউ বলাচ্ছে? এমন সব প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যিনি বর্তমানে মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীবুয়া, গত 26শে মার্চ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন। সেখানে তিনি ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। যদিও তার 2 সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট জড়িত বলে মন্তব্য করেছিলেন। 10 মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপি আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেছিলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি বিদেশি চক্রদের আইনের আওতায় আনতে হবে। তবে নাহিদের এই বক্তব্য নিয়ে তখন অতটা সাড়া পড়েনি। কিন্তু আসিফ মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে চলছে নানামুখী তুমুল আলোচনা। অনেকের কাছে প্রশ্নের উদ্রেক হচ্ছে যে এই ডিপ স্টেট আসলে কি, কারা এর সাথে জড়িত? আসিফ মাহমুদ 2 বছর পর এসে কেন এমন বক্তব্য দিচ্ছেন? আসিফ মাহমুদ ডিপ স্টেটের কথা বললেও সেই ডিপ স্টেটের কারা জড়িত তাদের নাম প্রকাশ্যে রহস্যজনকভাবে লুকোচুরি কেন করছেন, সেই প্রশ্ন উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হলো, ডিপ স্টেট কি আসিফ মাহমুদকে ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় বসিয়েছিল নাকি ক্ষমতায় রাখতে চেয়েছিল? এই প্রশ্ন উঠছে কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালেই এই ডিপ স্টেট নিয়ে কথা বলেছিলেন, প্রকাশ্যে জানিয়েছিলেন তার আশঙ্কার কথা। দর্শক, এখানে প্রথম প্রশ্ন, ডিপ স্টেট আসলে কি? রাজনীতি, ক্ষমতা আর গোপন প্রভাব, এই তিনের সংযোগে বারবার উঠে আসে ডিপ স্টেট প্রসঙ্গটি। এটি এমন একটি বিষয় যাকে আপনি না ধরতে পারবেন না ছুঁয়ে দেখতে পারবেন। তাহলে কি শুধু কল্পনাতেই ডিপ স্টেট থাকে? উত্তর হলো, ডিপ স্টেটের অস্তিত্ব আছে, যেটি মূলত ক্ষমতার অপ্রকাশ্য একটি কাঠামো। এটি সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। সোজা কথায় ডিপ স্টেট কোনো নির্দিষ্ট দাপ্তরিক কাঠামো নয়, বরং এটি রাজনৈতিক ধারণা যে রাষ্ট্রের ভিতর লুকিয়ে থাকা এমন এক ক্ষমতার কেন্দ্রকে বোঝায় যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়েও পর্দার আড়াল থেকে জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। এটি এমন একটি নেটওয়ার্ক যেখান থেকে আমলাতন্ত্রের একটি অংশ
গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী যারা সরাসরি সামনে না এসে নীতি নির্ধারণে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। এদেরকে বলা হয় অদৃশ্য সুপার সরকার। এরা সব কলকাঠি নাড়বে, কিন্তু কারো কাছে এদের জবাবদিহিতা থাকে না। ধারণাটি এসেছে তুরস্কের একটি সভা থেকে, যাকে বলা হয় দেরিন দেপ্লেত। তবে মিশরের রাজনীতিতে এর প্রবল উপস্থিতি দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাইডেন প্রশাসন যে বিশ্বের অনেক দেশে ডিপ স্টেট হয়ে কাজ করার জন্য টাকা ঢালছিলেন সেই তথ্য সামনে এনেছিলেন। বাংলাদেশে ডিপ স্টেটের আলোচনা অনেক আগে থেকেই ছিল। সেই প্রসঙ্গে যাওয়ার আগে জেনে নেই অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে, সেই আসিফ মাহমুদ ঠিক কি বলেছিলেন। 26শে মার্চ এনসিপি সভায় আসিফ মাহমুদ বলেছিলেন, তারা যখন সরকারের দায়িত্বে ছিলেন শুরুর দিকে তাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে অফার করা হয়েছিল। দর্শক, আসিফ মাহমুদের কাছে তার এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে প্রথম আলো। সেখানে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম 3 থেকে 5 মাসের মধ্যে বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান বা ডিপ স্টেটের পক্ষ থেকে এই যোগাযোগ করা হয়েছিল। এর অর্থ হলো মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেয়ার 3 থেকে 5 মাসের মধ্যে ডিপ স্টেট যোগাযোগ করেছিল এবং কিছু প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাবের মূল নির্যাস ছিল আওয়ামী লীগ সরকারের সাংবিধানিক মেয়াদ অর্থাৎ 2029 সাল পর্যন্ত এই সরকারকে টিকে থাকার জন্য যাবতীয় সহযোগিতা করবে ডিপ স্টেট। এর বিনিময়ে তাদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হতো। আসিফ মাহমুদ দাবি করেছেন, ডিপ স্টেট ক্ষমতায় থাকার পুরো প্রক্রিয়া সাজিয়ে দিয়েছিল, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার তাতে সায় দেয়নি, বরং অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চেয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে আসিফ মাহমুদ এখানে মিথ্যা তথ্য দিয়েছেন, যেটির প্রমাণ মিলে তারই সহকর্মী ধর্ম উপদেষ্টা এএফএম খালেদ হোসেনের একটি পোস্ট থেকে। সাবেক ধর্ম উপদেষ্টা 19শে মার্চ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, প্রফেসর ইউনূসের ব্যক্তিগত ইচ্ছা ছিল সংস্কারের প্রধান ধাপগুলো সম্পন্ন করে 2026 সালের শেষের দিকে নির্বাচন আয়োজন করা, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় সবসময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপির অব্যাহত চাপ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দেন। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত এমন কথা বলেছিলেন বিদেশি সংবাদ মাধ্যমকে। কথা বলার পর থেকে ইউনূসের রোষানলে পড়েছিলেন সেনাপ্রধান। মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিতে কত টালবাহানা করেছিলেন সেটি 18 মাসে বহুবার পরিষ্কার হয়ে গেছে। আসিফ মাহমুদ বলছেন, ডিপ স্টেট চায়নি 2029 সালের আগে নির্বাচন হোক। ফ্ল্যাশব্যাক করে দেখে নেওয়া যাক কারা জাতীয় সংসদ নির্বাচন চায়নি। এনসিপি নেতারা বলেছিলেন 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না, যদি হয় তাহলে অধ্যাপক ইউনূসকে জুলাই যারা মারা গেছে তাদের ফেরত দিতে হবে। জামাত ইসলামীর নেতারা নির্বাচন হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাহলে কি মোহাম্মদ ইউনূস এনসিপি জামাত ডিপ স্টেটের সহযোগী ছিল? অবশ্য মোহাম্মদ ইউনূসের 3 সহযোগী ডিপ স্টেট নিয়ে মুখ খুলতে রাজি হননি। সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান অনলাইন পোর্টাল চর্চার কাছে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, তিনি এ নিয়ে মন্তব্য করে আর কোনো সংবাদের শিরোনাম হতে চান না। বোঝাই যাচ্ছে ডিপ স্টেট নিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছেন ইউনূসের ঘনিষ্ঠজনেরা। আসিফ মাহমুদের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ছিল নির্বাচনের রোড ম্যাপ নিয়ে। তিনি দাবি করেছেন যে ডিপ স্টেট কেবল ক্ষমতার অফারই দেয়নি, বরং তারা পুরো একটি কর্ম পরিকল্পনা নিয়ে এসেছিল যে কিভাবে বিএনপি এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোকে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়। বিশেষ করে তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের সাজাগুলোকে আইনি প্রক্রিয়ায় এমনভাবে আটকে রাখা যাতে নির্বাচন হলেও তারা অংশগ্রহণ করতে না পারে। দর্শক, আবারও ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যাক, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতনের পরপরই রাষ্ট্রপতির অর্ডারে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতারা জেল থেকে বের হয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই। দর্শক, মোহাম্মদ ইউনূসের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনের একটি মূল্যায়ন রিপোর্ট দিয়েছিল ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিআইজিডি। গত 31শে জানুয়ারি সংস্থাটি তাদের রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় অধ্যাপক ইউনূসের পেছনে শুরুতে জনসমর্থন ছিল। তিনি চাইলে ব্যাপক সংস্কারের পক্ষে একটি
অবস্থান নিতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত যে যেদিকে দিয়ে চাপ দিয়েছে তিনি সেদিকে চলে গেছেন। সমঝোতা করে ফেললেন বিএনপির সঙ্গে, ছাত্রদের সঙ্গে বা আমলাতন্ত্রের সঙ্গে। বিআইজিটির রিপোর্ট অনুযায়ী যাদের চাপে ইউনূস বারবার সরে যেতেন তারাই ছিল ডিপ স্টেট। সে রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূস যে মবের রাজত্ব তৈরি করেছিল, সে মব যেভাবে বলতো অন্তর্বর্তী সরকার সেভাবেই চলতো। দর্শক, আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী ডিপ স্টেট তাদের প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৩ থেকে ৬ মাসের মধ্যে। অথচ ২০২৪ সালের ২৩শে মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন। ২০২৪ সালের ২৩শে মে গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একটি বৈঠক ছিল। সেই বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে একটি বিদেশি শক্তি এয়ারবেস নির্মাণের প্রস্তাব দিয়েছিল, তবে তিনি স্পষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। একই বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরো উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা তিনি হতে দিচ্ছিলেন না। এটা তার একটা অপরাধ। এই বক্তব্য দেওয়ার ২.৫ মাসের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। আসিফ মাহমুদ ডিপ স্টেট নিয়ে বক্তব্য দেওয়ার পর অনলাইনে অনেকে প্রশ্ন রাখছেন, তাহলে কি শেখ হাসিনার কথাই ঠিক? ডিপ স্টেট চেয়েছে বলে কি শেখ হাসিনার পতন হয়েছে? দর্শক, ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, সেই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল এমন আলোচনা বিভিন্ন সময় উঠে এসেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার গুণমুগ্ধদের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আবার ২০০৭ সালে যে 1-11 সরকার, সেটিতেও ডিপ স্টেটের সরকার ছিল এমন অভিযোগও আছে। এসব অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এটি পরিষ্কার অনেক আগে থেকেই বাংলাদেশে বিদেশি আর দেশীয় শক্তি মিলে ডিপ স্টেট কাজ করছে। আসিফ মাহমুদ নাম প্রকাশ না করলেও বলেছেন, ডিপ স্টেটের মধ্যে বিদেশি শক্তি ছিল। ২০২৫ সালের ২০শে মার্চ আমাদের প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিদেশি শক্তি জুলাই আন্দোলনের সময় কাজ করেছিল। বাংলাদেশের জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দলের রিপোর্ট প্রকাশিত হয়েছিল গত বছরের ১২ ফেব্রুয়ারি। সেই রিপোর্টের ৩৮ নম্বর পৃষ্ঠার ১৩৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের পরিণতি কি হতে পারে সেটি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষকে